আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা প্রাণী পরিচিতির ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারের 1 থেকে 8তম ফাইলাম পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে সেই ক্লাসের লাস্ট অংশ, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ যে ফাইলামটা কর্ডাটা, সেটা নিয়ে আলোচনা করব। এই কর্ডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলো এবং এর অন্তর্গত শ্রেণীগুলো এবং উপশ্রেণীগুলো নিয়েও আজকের ক্লাসে ডিটেল আলোচনা হবে। আশা করছি এই ক্লাস থেকে উপকৃত হবে এবং ক্লাসের শেষ পর্যন্ত দেখবে এবং সকল ছাত্রদেরকে দেখার জন্য অনুপ্রাণিত করবে। চলো আমরা ক্লাস শুরু করি এবং মনোযোগ দিয়ে সবাই আমার ক্লাসটা উপভোগ করো। আমরা ক্লাস শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা একটা কর্ডাটা প্রাণীর ডায়াগ্রামেটিক ছবি দেখাচ্ছি। আমরা যদি একদমই শুরুতে চলে যাই গত ক্লাসের পর থেকে, অর্থাৎ আজকে আমরা 9 নম্বর ফাইলাম নিয়ে পড়া শুরু করছি। এরা হচ্ছে কর্ডেট। এই কর্ডাটা পর্বের প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটোকর্ড থাকে, এই জন্য এদেরকে কর্ডাটা বলা হয়। এইটাই যে এদের একমাত্র উন্নত বৈশিষ্ট্য এটা না, এছাড়া এদের স্নায়ুরজ্জু পৃষ্ঠীয় ও ফাঁপা, জীবনের যে কোনো পর্যায়ে গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র থাকে, এদের হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে, এদের মাত্র একটি এবং সর্বশেষ পর্বের অধীনে কর্ডাটা প্রাণীদের বর্ণনা করা হয়েছে। এগুলো তুমি এদের উন্নত বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করতে পারো। কর্ডাটা এই পর্বের অন্তর্গত প্রাণীদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। তুমি দেখতে পাচ্ছ কর্ডাটা পর্বের একটি প্রাণীকে দেখানো হচ্ছে, এখানে নটোকর্ডটাকে দেখানো হচ্ছিল উপরের দিকে। তার মানে এই পর্বের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নটোকর্ড বিদ্যমান থাকবে। নটোকর্ড কি? ভ্রূণীয় অবস্থায় আজীবন অথবা শুধু ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকবে। সেকেন্ড হচ্ছে স্নায়ুরজ্জু থাকবে। এটি নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর নলাকার স্নায়ুরজ্জু এটা থাকে। এটার সামনের দিকে মস্তিষ্ক এবং পিছনের দিকে সুষুম্নাকাণ্ড গঠন করতে সহায়তা করে। গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, এটা দুই পাশেই থাকবে, কয়েক জোড়া করে থাকতে পারে। এই রন্ধ্র সংখ্যাটা একটু ডিফার করে, ভিন্ন রকম হতে পারে। অ্যান্ডোস্টাইল থাকে, পরবর্তীতে যেটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এবং রক্ত সংবহনতন্ত্র উন্নত ধরনের এবং হিমোগ্লোবিন রক্তকণিকা থাকে। একটা প্রাণী তুমি দেখতে পাচ্ছ, এটা ডায়াগ্রামেটিক একটা ছবি। এখানে অনেকগুলো উপাদান দেখানো হচ্ছে যেগুলো আলোচনা করা হয়েছে। ফাঁপা স্নায়ুরজ্জু, নিরেট নটোকর্ড, পেশল পায়ু তললেজ এবং নিচের দিকে অ্যান্ডোস্টাইল বা গলবিলীয় ফুলকারন্ধ্র, পায়ু ছিদ্র, এই যে জিনিসগুলো যেগুলো নিয়ে আমি একটু আগে আলোচনা করলাম, এইগুলোই এখানে দেখানো হচ্ছে। এছাড়াও এদের বিদ্যমান আছে হৃৎপিণ্ড, যেটার অবস্থান সাধারণত অঙ্কি দেশে থাকে। এছাড়া এদের দুজোড়া করে পার্শ্বপদ থাকে যা অন্তকঙ্কালে অবস্থিত। এদের লেজ থাকে, এদের দেহে খণ্ডায়ন থাকবে। খণ্ডায়ন কথাটা যখন বললাম, এটা একটু ব্যাখ্যা করা দরকার। এদের দেহপ্রাচীর মস্তিষ্ক এবং লেজে সীমাবদ্ধ থাকবে। এই খণ্ডায়নটা কখনো সিলোম পর্যায়ে পৌঁছায় না। এটা একটা ভালো বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য হিসেবে তুমি এটাকে বর্ণনা করতে পারো। তাহলে আমরা কর্ডাটা এই পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেললাম। এখন আমি তোমাকে এই কর্ডাটার পুরো বর্ণনাটা দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছ কর্ডাটা পর্বের আন্ডারে 3টা উপপর্ব আছে। প্রথমটা 1 নম্বর উপপর্ব, বা ইংলিশে আমরা বলতে পারি সাবফাইলাম, কারণ তুমি জানো ফাইলাম ইংরেজি কথা, বাংলায় এটাকে পর্ব বলা হয়। সাবফাইলাম 1 হচ্ছে ইউরোকর্ডাটা, সাবফাইলাম 2 হচ্ছে সেফালোকর্ডাটা এবং সাবফাইলাম 3 হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটার আন্ডারে আবার 3টা শ্রেণী আছে, ক্লাস 1, 2, 3 দেখানো হচ্ছে। সাবফাইলাম
টুর আন্ডারে কিন্তু কোনো শ্রেণী নেই। আবার ভার্টিব্রাটার আন্ডারে কিন্তু দুইটা অধিশ্রেণী আছে, সুপার ক্লাস বলা হয়। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আগে এটাকে অ্যাগন্যাথাও বলা হতো বা এখনও বলা হয়। আর একটা সুপার ক্লাসের নাম হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ন্যাথোস্টোমাটা। সুতরাং এর আন্ডারে দুইটা অধিশ্রেণী আছে। তো আমরা এই সব শ্রেণী এবং অধিশ্রেণী এবং উপপর্ব সবগুলোরই বর্ণনা এখন দিব। আশা করছি তুমি বুঝতে পারবে এবং বর্ণনাগুলোর মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করব। যে জায়গাটা বুঝবে না আশা করছি সেই জায়গাটা তুমি কমেন্টস বক্সে মেনশন করবে, তাহলে আমি পরবর্তীতে এটা নিয়ে আরও ডিটেল তোমাকে আলোচনা করতে পারবো। আচ্ছা, ইউরোকর্ডাটার তিনটা শ্রেণী আছে, অ্যাসিডিসিয়া, থ্যালেসিয়া এবং দেখতে পাচ্ছ লার্ভেসিয়া। এই তিনটা শ্রেণী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু উদাহরণগুলো একটু দেখে রেখো যাতে এমসিকিউতে যদি আসে তাহলে কোশ্চিনের অ্যান্সারগুলো যাতে করতে পারো। এবং এর আকারগুলো একটু খুব জরুরি। যেমন অ্যাসিডিয়াসিয়া, এর দেহটা স্ফীতকায় এবং নলাকার। পরেরটা থ্যালিয়েসিয়াটার হচ্ছে লেবু আকৃতির, আর লার্ভেসিয়া হচ্ছে ব্যাঙাচি আকৃতির। এইগুলো ছোট একটু জিনিস তুমি বাসাতে একটু দেখে রাখলে তোমার জন্য সুবিধা হবে। সেকেন্ডটায় আসি, সেফালোকর্ডাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবফাইলাম, পরীক্ষাতে প্রচুর এখান থেকে কোশ্চেন আসে। আমি যদি এটা নিয়ে একটু তোমাকে বলি, সেফালো মানে হচ্ছে মাথা, আর কর্ডাটা মানে তো হচ্ছে রজ্জু, বা একটু আগেই বললাম নটোকর্ড, কর্ডাটা এইভাবে নামকরণটা হয়েছে। এবং এর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা ও স্বচ্ছ এবং উভয় প্রান্ত কিন্তু সরু ধরনের হয়ে থাকে। এবং আরও অনেকগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। এবং লাস্ট যে সাবফাইলাম নিয়ে পড়াবো সেটার নাম হচ্ছে ভার্টিব্রাটা। মানে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা তিনটা সাবফাইলাম। ভার্টিব্রাটা কিন্তু বাকি দুইটার থেকে আলাদা, কারণ এদের নটোকর্ডা মেরুদণ্ড দ্বারা রূপান্তরিত হয়। এর আন্ডারে দেখতে পাচ্ছ 7টা শ্রেণী আছে। আমরা এই 7টা শ্রেণীরই বর্ণনা শিখব, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। আশা করছি তুমি খুব সুন্দর মতো এই লেসনটা বুঝতে পারবে এবং তোমার ভালো লাগবে। তাহলে আমরা এখন দেখতে পাইলা যে একটা সামারি, টোটাল আজকের পড়ার একটা সামারি তোমাকে একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়ে দিলাম। এখন এইগুলোকে আমরা এখন ধরে ধরে ছোট ছোট করে ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে এখন তোমাকে বর্ণনা দিব, এবং যে বর্ণনা থেকে তুমি পুরো কর্ডাটা সম্পর্কে একটা সুন্দর আইডিয়া পাবা, যেটা তোমাকে সাহায্য করবে বাসাতে পুরো চ্যাপ্টারটা সুন্দরভাবে পড়ার জন্য। তাহলে আমরা বর্ণনাতে একটু চলে যাই, আমরা নিচের দিকে বর্ণনা একটু শুরু করি। এবং এই বর্ণনাটা তুমি ডক্টর আব্দুল আলিমের বই হতে পারে, গাজী আজমলের বই হতে পারে, নাসিম বানু ম্যাডাম বা নাজিমুদ্দিন স্যার, যে কোনো বই থেকে একটু পড়ে ফেলবা, তাহলেই হয়ে যাবে। তো প্রথমেই তুমি দেখতে পাচ্ছ, আমরা এখন তোমাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো। এবং বৈশিষ্ট্যর প্রথমেই আছে যে ছবি সহ একটা বৈশিষ্ট্য তোমার সামনে দেখানো হচ্ছে। এটা হচ্ছে ইউরোকর্ডাটা। খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ সেলুলোজ নির্মিত টিউনিক এবং টেস্ট নামক একটা আচ্ছাদন দ্বারা আচ্ছাদিত থাকে। লার্ভা দশায় কেবল শুধু নটোকর্ড থাকবে, পূর্ণাঙ্গ অবস্থায় হারিয়ে যায়, অনেক ক্ষেত্রে বিলীন হয়ে যায়। লার্ভা দশা কিন্তু মুক্ত এবং সাঁতারু। এছাড়াও নিচের দিকে 3টা শ্রেণীকে মেনশন করা হয়েছে, যার গঠনগুলো তোমাকে পড়ার জন্য আমি বলে দিয়েছিলাম। একবারে পেজের লাস্টের দিকে ছবিগুলো দেখছো, এখানে তুমি অ্যাসিডিয়ে অথবা সালফা এই দুইটা প্রাণীর উদাহরণ শিখে ফেলতে পারো, যেটা তোমাকে পরীক্ষার সময় উদ্দীপক ধরতে, বিশেষ করে এই জায়গাটা আমরা এমসিকিউর জন্য বলি, এমসিকিউর অ্যান্সার করতে সহায়তা করবে। সুতরাং আশা করছি যে জায়গাগুলো মার্কিং করে দিয়েছি এই পয়েন্টগুলো একটু পড়ে ফেলবা। একবার উপরের দিকে খেয়াল করছি, এদের কিন্তু সাগর ফোয়ারা বলা হয়। হ্যাঁ, সাইফোন নামে একটা অঙ্গ থাকে এদের শরীরে। পানিটা, সমুদ্রের পানিকে নিচ থেকে উপরের দিকে এরা ছুঁড়ে মারে, দেখতে অনেকটা ফোয়ারার মতো মনে হয়, এই জন্য এদেরকে সাগর ফোয়ারা বলা হয়। এটা একটা মজার টপিকস, এমসিকিউর জন্য তুমি এই পয়েন্টটা পড়ে ফেলতে পারো। আমরা সেকেন্ডটায় আসছি, ইউরোকর্ডাটা থেকে এখন সেফালোকর্ডাটা নিয়ে আমরা পড়া শুরু করব। সেফালোকর্ডাটা নিয়ে কিন্তু তোমাকে আগেই আমি বলেছি, আগেই তুমি এটা সম্পর্কে জেনেছো। একটা ওয়ার্ড বলেছিলাম, সেন্টেন্স বলেছিলাম, দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা, স্বচ্ছ এবং উভয় প্রান্ত সরু। এখন দেখে বুঝতে পারছো, দেখো মুখে কিন্তু ওরাল সিরি এবং ওরাল হুড আছে,
নারিকেল কোড়ার মতো যে সুরের মতো অংশটা বের আছে ওরাল সিরি, আর উপরে যেটা মার্ক করা হয়েছে ওটা হচ্ছে ওরাল হুড। লেজ দেখতে পাচ্ছ, এবং লেজ পর্যন্ত দেখো নটোকর্ডা, কালো আকারের একটা নটোকর্ডা বিস্তৃত আছে। তারপরে দেখো দেহে তীর চিহ্ন আকৃতির মতো কতগুলো পেশি আছে, এই পেশিগুলো কিন্তু বলা হয় মায়োটম পেশি। এগুলো কিছুটা এদের সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে। এদের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে গলবিলে অসংখ্য ফুলকারন্ধ্র উপস্থিত থাকে, এবং ফুলকারন্ধ্রগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত থাকে। এটা একটা খুব ভালো বৈশিষ্ট্য, আশা করছি এটা তুমি সুন্দর করে পড়ে ফেলবা। সেফালোকর্ডাটার এই ছবিটা আঁকানো লাগবে না, কিন্তু যেটা হচ্ছে তোমাকে ছবিটা একটু মাথায় রাখতে হবে উদ্দীপকে আসলে যাতে অ্যান্সার করতে পারো। এবার আমরা চলে যাচ্ছি নাম্বার 3, যে ফাইলাম, লাস্ট ফাইলাম, উপপর্বের বর্ণনাতে ভাটিব্রাটা। এদের ভ্রূণীয় অবস্থায় নটোকর্ড থাকে, কিন্তু যখন পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয় তখন নটোকর্ডটা কশরুকায় রূপান্তরিত হয়, অর্থাৎ মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এই জন্য এদেরকে বলা হয় ভাটিব্রাটা। একটা ছোট্ট প্রশ্ন আসে যে সকল কর্ডেটি ভাটিব্রেট, কিন্তু দুঃখিত, সকল ভাটিব্রেটই কর্ডেট, কিন্তু সকল কর্ডেটই ভাটিব্রেট না। কেন? কারণ ওই যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এরা ভাটিব্রেট পর্যায়ে পৌঁছাতে পারে না, এই জন্য এই কোশ্চেনটা বলা হয়। এটা আমরা লাস্টের দিকে আলোচনা করে দিব। বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ, নটোকর্ড অস্থি বা তরুণাস্থিময় কশরকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড গঠন করে। এছাড়াও বলা হচ্ছে যে সম্মুখ দিকে এদের যে সুষুম্নাকাণ্ড থাকে সেটা পরিবর্তিত হয়ে যায় এবং সেটা মস্তিষ্কে রূপান্তরিত হয় এবং করটি দ্বারা আচ্ছাদিত থাকে। এই জাতীয় বৈশিষ্ট্যগুলো এখানে পড়ে ফেলবা। গলবিলীয় উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভাটিব্রাটার দুইটা সুপার ক্লাস আছে, আগেই বলেছি, অধিশ্রেণী সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। সাইক্লোস মানে যাদের মুখগুলো হচ্ছে গোলাকার, ছবিটা দেখো, এরা হচ্ছে সাইক্লোস্টোমাটার অন্তর্গত জীব। এদের মুখ কিন্তু গোলাকার, মুখে কোনো চোয়াল নেই। এই যে দেখছো মিক্সিনি আর একটা দেখছো পেট্রোমাইজন, এদের মুখে কোনো চোয়াল নেই। এদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই যে ছবিটা এখন যেটা দেখছো হ্যাগফিশ বলা হচ্ছে, এদের কমন নেম। 70টা প্রজাতি পৃথিবীতে এদের বর্তমান আছে। এদের 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এদের কোনো লার্ভা দশা নেই এবং দেহটা কিন্তু গ্রন্থিযুক্ত এবং প্রচুর পিচ্ছিল হয়। এদের পৃষ্ঠীয় পাখনা বলে কিছু নেই। এছাড়া যেটা আছে সেফালোকর্ডাটা, পেট্রোমাইজনটিডা, এদেরকে ল্যাম্প্রে বলা হয়। সুতরাং এটা ল্যাম্প্রে নামে পরিচিত। এদের 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এরপরে যদি আমরা পরবর্তী ক্লাসগুলোতে চলে যাই, তাহলে তুমি পরবর্তী ক্লাসে দেখতে পাবা যেটা হচ্ছে ন্যাথোস্টোমাটার মধ্যে পড়েছে। ন্যাথোস্টোমাটার মধ্যে প্রথম শ্রেণীটার নাম হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিন মানে তরুণাস্থি, ইকথিস মানে হচ্ছে মাছ, অর্থাৎ এই মাছগুলোর অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি। অনেকগুলো পরিচিত মাছের ছবি দেখছো, হ্যাঁ, এই যে স্টিং রে, তারপরে এই যে হাঙ্গর, স্কলেডিয়ন এবং হাতুড়ি হাঙ্গর, এরা কিন্তু এত বড় বড় মাছ, কিন্তু এদের অন্তকঙ্কাল কিন্তু হাড় দিয়ে তৈরি না, অস্থি দিয়ে তৈরি না, তরুণাস্থিময় মাছ। এদের আঁশ কিন্তু প্লাকয়েড ধরনের, একটা কাটার মতো, পেরেকের মতো একটা আঁশ থাকে, প্লাকয়েড ধরনের। ফুলকারন্ধ্র থাকে কিন্তু 5 থেকে 7 জোড়া, এবং লেজ কিন্তু দেখো তুমি ছবিটা দেখলেই বুঝতে পারছো অসমানভাবে বিভক্ত, এই জন্য বলা হয় হেটারো সার্কাল লেজ, অসমান আকৃতির লেজ। এবং চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত এদের বিদ্যমান থাকে। এরা সবই কন্ড্রিকথিস এবং এদেরকে সমুদ্রে পাওয়া যায়। এরপরে যে ক্লাসটা নিয়ে পড়ব, অধিশ্রেণী ন্যাথোস্টোমাটার আন্ডারে সেকেন্ড ক্লাস, সেটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি এরা হচ্ছে রশ্মিময় এবং পাখনা বিশিষ্ট মাছ। জীবিত মাছের প্রায় 96% এই শ্রেণীর অন্তর্ভুক্ত, সব জায়গায় পাওয়া যায়। ঝর্ণা, হ্রদ, গুহা, গর্ত, বরফ, গভীর সাগর, এমন কোনো জায়গা নেই যে এই মাছের বিস্তৃতি নেই, ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। আমরা যে মাছগুলো খাই, ধরো সাপোজ ইলিশ মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো সব এই শ্রেণীর অন্তর্গত মাছ। এদের সাইক্লোয়েড আঁশ থাকে বা টিনয়েড আঁশ থাকতে পারে, এবং অন্তকঙ্কাল অবশ্যই অস্থি দিয়ে তৈরি, এবং কানকো আছে, কানকোর নিচে ফুলকা থাকে, এবং লেজটা খেয়াল করলে তুমি ইলিশ মাছ বা অন্যান্য মাছের লেজটা খেয়াল করো, সমান ভাগে বিভক্ত, হোমোসার্কাল লেজ। আর সন্তরণশীল অঙ্গ হিসাবে
বা শব্দ কান হিসাবে কাজ করে, শব্দ গ্রহণ করতে হেল্প করে। একটা বায়ুথলি বা পটকা থাকে, খুব পরিচিত একটা ওয়ার্ড, আমরা পটকা নামে চিনি, বায়ুথলি বা এয়ার ব্লাডারও বলে, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে এই অ্যাক্টিনো পটেরিয়েজি মাছের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যেটা নিয়ে তোমাকে এখন আমি বর্ণনা দিলাম। আশা করছি বুঝতে পেরেছ। নিচে কিছু মাছের ছবি দেওয়া আছে, তুমি এগুলো পড়ে ফেলতে পারো, বৈজ্ঞানিক নাম, কমন নাম। তুমি অলরেডি ক্লাসটা নিয়ে ডিটেল পড়বা, কারণ দ্বিতীয় অধ্যায়ে তোমাকে রুই মাছ নিয়ে যখন পড়ানো হবে তখন তুমি এটা সম্পর্কে আরও ডিটেল জানতে পারবা, এবং সেখানে তুমি আরও সুযোগ আছে এটা সম্পর্কে আরও জানার। এখন আমরা পরবর্তী ক্লাসটা নিয়ে কথা বলার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা যাচ্ছি, এবং তুমি জানো যে পরবর্তী ক্লাস, ক্লাস নম্বর 3, অর্থাৎ ক্লাস 1 এটাও মাছের শ্রেণী, বা ক্লাস 2 যেটা এখন দেখছো এটাও কিন্তু মাছের শ্রেণী। আর ৪৪ যুক্ত লাস্ট মাছের শ্রেণীটা হচ্ছে সার্কোপটেরিজি, সেটা নিয়ে আমরা এখন পড়া শুরু করব। একটা জিনিস মনে রাখো, চোয়ালবিহীন মাছের শ্রেণী কিন্তু 2টা, সেটা হচ্ছে একটু আগে আমরা দেখেছি মিক্সিনি, এবং আরেকটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। আর চোয়ালযুক্ত মাছের শ্রেণী কিন্তু 3টা। যদি পরীক্ষায় আসে সম্পূর্ণ মাছের শ্রেণী কয়টা বা টোটাল মাছের শ্রেণী কয়টা, তখন তোমাকে 5টা মাছের শ্রেণী বর্ণনা দিতে হবে। চোয়ালযুক্ত মাছের শ্রেণীর বর্ণনা দিতে বললে 3টা, চোয়ালবিহীন মাছের শ্রেণী বর্ণনা দিতে বললে 2টা শ্রেণী বর্ণনা দিবা। যাই হোক, আমরা এখন সার্কোপেটেরিজিতে আসি। এরা লাংফিশ নামে পরিচিত। দেখো, মাছ হলেও এদের ফুসফুস থাকে। তোমরা বিয়ার গেলসের এই যে ডকুমেন্টারিগুলো দেখায় ডিসকভারি চ্যানেলে, ওখানে দেখছো যে শুকনা মাটি মরুভূমির ভেঙে, মানে গর্ত করে ওখান থেকে এই মাছগুলো বের করে নিয়ে আসে। এদের সিলিকান্থ নামেও পরিচিত। এদের দেহে গ্যানোয়েড ধরনের আঁশ থাকে। পটকা তো অবশ্যই থাকবে, শ্বসন অঙ্গ এবং ভেসে থাকতে কিছুটা হেল্প করে, এবং ডাইফি সার্কাল লেজ থাকে, অর্থাৎ লেজের নিচের অংশ এবং নিচের লেজের উপরের অংশ 2টা গোলাকার, রাউন্ড শেপ, তুমি ছবিতে দেখতে পাচ্ছ। ওই হেটারো সার্কাল বা হোমো সার্কালের মতো না, সমান বা অসমানভাবে বিভক্ত না, এটা বিভক্ত না হয়ে একটা গোলাকার পিণ্ডের মতো তৈরি করেছে। এই জন্য এদেরকে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছও কেউ কেউ বলে থাকে আর কি। আচ্ছা, এই মাছগুলো, এই যাদেরকে দেখছো, এই লাংফিশ ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া উপকূলে পাওয়া যায়, আফ্রিকাতে পাওয়া যায়, দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়, অস্ট্রেলিয়াতেও এরা বিস্তৃত আছে। এবং ভারত মহাসাগর এবং ইন্দোনেশিয়া উপকূলে যেটা বিস্তৃত, এদেরকে মূলত সিলিকান্থ বলা হয়। আর এই মাছ অনেকেই মনে করে, যারা বিবর্তনে বিশ্বাস করে, তারা বলে, বিজ্ঞানীদের ধারণা, এই শ্রেণীর কোনো কোনো মাছ থেকে পরবর্তীতে চার পাওয়ালা প্রাণী এবং স্থলচর প্রাণী হিসাবে উভয়চর গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে বলে অনেকেই ধারণা করে থাকে। সুতরাং এই শ্রেণীটাকে তুমি লিঙ্কিং স্পিসিস হিসাবে এর অন্তর্গত প্রজাতিগুলোকে বলতে পারো। এটা নিয়ে ডিটেল আলোচনা হবে বিবর্তন যখন আমরা পড়ব সেই অধ্যায়ে গিয়ে। এখন তোমাকে আমি পরবর্তী শ্রেণীটার বর্ণনা দিব। পরবর্তী শ্রেণী তুমি জানো, ছবি দেখেই বুঝে ফেলেছো, অ্যামফিবিয়া, ব্যাং আছে এর মাঝে, অনেকগুলো ব্যাং দেখতে পাচ্ছ। এই যে গ্রিন কালারের একটা ব্যাং, গেছো ব্যাং বলা হয়, উড়ুক্কু ব্যাং বলে, হ্যাঁ, সোনা ব্যাং, স্যালামেন্ডার, এরা সব হচ্ছে অ্যামফিবিয়ার অন্তর্গত। এরা মূলত স্থলচর হলেও জননকালে এরা ডিম পাড়তে পানিতে বাধ্য হয়, অর্থাৎ জীবনচক্র সম্পূর্ণ করতে জলও লাগে আবার স্থলও লাগে। এই জন্য এদেরকে বলা হয় উভয়চর প্রাণী। এবং এদের একটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণী অবস্থায় ফুলকা থাকে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় সেটা ফুসফুসে রূপান্তরিত হয়ে যায়। এরা একটোথার্মিক, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা ওঠানামা করলে এরা এদের দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এরা একটোথার্মিক প্রাণী। এদের ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময় এবং শ্বসনে কিছুটা হলেও সাহায্য করে থাকে। 4টি এবং 5টি করে সম্মুখ এবং পশ্চাৎ পায়ে আঙ্গুল আছে, মানে সম্মুখ পায়ে আছে 4টা, পশ্চাৎ পায়ে 5টি করে আঙ্গুল আছে, কিন্তু সেই আঙ্গুলে কোনো নখ নেই, নখরবিহীন আঙ্গুল আছে। এরা মূলত শ্বসন কার্য সম্পন্ন করে ফুলকা, বাট পরিণত অবস্থায় ফুসফুস দিয়ে, আগেই বলেছি, ত্বক এবং মুখবিবরীয় মিউকাস ঝিল্লির মাধ্যমে এরা শ্বসন সম্পন্ন করে। মূলত হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা একটা ভালো বৈশিষ্ট্য হিসেবে তুমি শিখে নিতে পারো। পরের যে শ্রেণীটা নিয়ে বলবো, এটাও একটা গুরুত্বপূর্ণ শ্রেণী, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ রেপ্টালিয়া, সাপ,
আমরা রেপ্টালিয়া মানেই ভয় করি যে এরা সব বিষাক্ত, কিন্তু না, ম্যাক্সিমাম 1%-এর মতো রেপটাইলস আছে যারা পয়জনাস। সুতরাং সাপ দেখলে মেরে ফেলা এটা উচিত না। এদের আইস থাকে, বাট এই আইসটা মাছের আইসের মতো না, এদের ত্বক আইসে রূপান্তরিত হয়। এই জন্য বলা হয় এপিডার্মিস উদ্ভূত আইস বা শক্ত প্লেট থাকে, যেমন ওই যে কচ্ছপের একটা শক্ত প্লেট থাকে। এবং এদের সব পায়ে 5টা করে আঙুল থাকবে, আঙুলের নখ থাকে। কিন্তু হৃদপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু ব্যতিক্রম হিসাবে কুমিরকে বলতে পারো, তাদের আবার হৃদপিণ্ড সম্পূর্ণ 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা অলিন্দ 2টা নিলয়। বাট অন্যান্য রিপটাইলসদের ক্ষেত্রে 2টা অলিন্দ থাকে, কিন্তু নিলয়টা সম্পূর্ণরূপে বিভক্ত হয় না। এটা একটা বড় বৈশিষ্ট্য এদের ক্ষেত্রে। ডিম পাড়ার সময় এদের ডিমটা খোলক দ্বারা আবৃত হয়, চুনময় খোলক, যেটা যেমন তোমরা দেখো পাখির ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে বা অন্যান্য এভিসদের ক্ষেত্রে। এবং ভ্রূণের পরিস্ফুটনের সময় বহির্ভূণীয় ঝিল্লি সৃষ্টি হয়, এই কারণে এদের কিন্তু কোনো লার্ভা দশার অস্তিত্ব পাবা না। এইগুলো হচ্ছে এই শ্রেণীটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিচে ছবি দেখছো, কচ্ছপ, গোখরা সাপ, ঘড়িয়ালের ছবি দেখছো। এর মধ্যে যে ঘড়িয়াল যেটা, এটা আমাদের দেশে কিন্তু এখন একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। তো আশা করছি এটা সম্পর্কে তুমি এই 12 অধ্যায়ে পড়েছিলে বোটানির, তো তোমার আইডিয়া আছে। এখন আমরা যেটা নিয়ে পড়বো এভিস, পক্ষীকুল বলা হয়। সব থেকে কি বলবো, আশ্চর্যজনক জীব যারা আকাশে উঠতে পারে। নিচে খুব পরিচিত পাখিগুলোর ছবি দেওয়া আছে। কাক, কবুতর, কলাম্বা, লিভিয়া, কপসিকা সলারিস, দোয়েল পাখির কথা বলা আছে, চড়ুই পাখির কথা বলা আছে, সবগুলো তুমি চেনো। এরা কিন্তু এস আকৃতির, এদের মুখটা খেয়াল করে দেখো। অগ্রপদ 2টা ডানায় রূপান্তরিত হয়েছে, যেটাকে আমরা হাত বলি, আসলে হাত বলে কিছু না, এগুলোও পা, এগুলো এদের ডানাতে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে এদের খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এছাড়াও বাকি বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের কিন্তু ঠোঁটটা চঞ্চুতে পরিণত হয়েছে, বিকটা বায়ুপূর্ণ হালকা হাড়, এটার কারণে কিন্তু এরা আকাশে উঠতে পারে, ফ্লাই করতে পারে। এবং এদের মেটাবলিজম খুবই হাই, উঠতে প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়। এই বিশাল এনার্জিটা তারা এই মেটাবলিজমের মাধ্যমে, দেহের অভ্যন্তরীণ বিপাক কার্যকারিতার মাধ্যমে, পরিপাকতন্ত্র উন্নত বলেই তারা এই কাজটা সম্পূর্ণ করতে পারে। এটা বলা মানে আবার এটা ভাববো না যে মানুষের থেকে উন্নত, মানুষের সব সিস্টেম এটা ইউনিক, এটার সাথে তুলনা করা যাবে না। নিচে যে সকল ক্লাসগুলো আছে তাদের থেকে উন্নত, এটা বলছি। ইম্পর্টেন্ট নোট হচ্ছে এদের হৃদপিণ্ড আমাদের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের মতোই, 4টা প্রকোষ্ঠ, 2টা অলিন্দ এবং 2টা নিলয়। এবং এই শ্রেণী থেকে গরম রক্ত বিশিষ্ট প্রাণীর আবির্ভাব ঘটল। অর্থাৎ এরা এন্ডোথার্মিক, পরিবেশের তাপমাত্রা যত উঠানামা করুক এদের দেহের তাপমাত্রা উঠানামা করবে না। তাহলে বাকিগুলো পড়ে ফেলবে, আমি ইম্পর্টেন্ট ফিচারগুলো আলোচনা করে দিয়েছি। এখন সর্বশেষ শ্রেণীটা নিয়ে তোমাকে একটু বর্ণনা দিব। এটা একটু ডিটেল বলবো আর একটু, কারণ তুমি বুঝতে পারছো যে এই শ্রেণীর অন্তর্গত প্রাণী হচ্ছে আমরা, যাদেরকে স্তন্যপায়ী, ল্যাটিন ওয়ার্ড মামা বা ব্রেস্ট বা স্তন থেকে ম্যামালিয়া বা মামালিয়া শব্দটা আবির্ভাব ঘটেছে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা তুমি বলতে পারো যে এদের দেহে লোম থাকবে এবং স্তন গ্রন্থি থাকবে, যেটা মূলত এই যে ঘর্মগ্রন্থি, সেবেসিয়াস গ্রন্থি এবং স্তন গ্রন্থি, এগুলোর উপস্থিতি থাকে বলে এদের ঘাম হয়, দেহে তেল তেল একটা ভাব হয়, যেটা প্রতিরক্ষা কাজে কিছুটা ভূমিকা পালন করে। আর স্তন গ্রন্থি বাচ্চা প্রসবের পর তাকে পুষ্টিকর খাদ্য উপাদান সরবরাহ করতে সহায়তা করে। এদের বহিকর্ণে পিনা থাকে, আমরা কান মোলাই দিই বা কানের যে বহি অংশ, বহিকর্ণের যে অংশটা, এটাকে কিন্তু পিনা বলা হয়। এবং এদের এই যে বক্ষ গহ্বর থেকে উদর গহ্বর, নাড়ি ভুঁড়ি থেকে ফুসফুসের এই অংশটা মাঝখানে একটা পর্দা দ্বারা আলাদা করা থাকে, মধ্যচ্ছেদ্য পর্দা বলা হয়। এই মধ্যচ্ছেদ্য পর্দার ইংরেজি নাম হচ্ছে ডায়াফ্রাম বলে। এবং হৃদপিণ্ড আগেই বলেছি, পাখি আর আমাদের হৃদপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং আমাদের বিশেষ করে ম্যামালসের অভিযোজনিক বিচ্ছুরণ হয়েছে সব থেকে বেশি। এরা আকাশে অ্যাডাপ্টেশন করেছে, অভিযোজিত হয়েছে, বাদুড় যেমন। এরা গর্তের মধ্যে অভিযোজিত হয়েছে, ইঁদুর, ছুঁচো যেমন। এরা গাছে উপযোজিত হয়েছে, যেমন লেঙ্গুর, লেমুর, এদের কথা বলতে পারো। এরা মাটিতে অভিযোজিত হয়েছে, যেমন আমরা। এবং এদের মাঝে বৈচিত্র্যতা অনেক বেশি। সুতরাং আশা করছি ম্যামাল নিয়ে এখন পড়তে পারবা, যেহেতু আমরা এর অন্তর্ভুক্ত, এই জন্য তোমার এটা পড়তে আমার মনে হয় মজাই লাগবে, খুব একটা সমস্যা হবে না।
তুমি দেখতে পাচ্ছ কতগুলো পার্থক্য দেওয়া আছে। এখন 2 মার্কসের জন্য অনুধাবনের জন্য পার্থক্য আসে পরীক্ষায়, কিন্তু তোমাকে বলে রাখা দরকার প্রয়োগ বা উচ্চতর দক্ষতার জন্য বায়োলজিতে বিগত 3 বছরে সাধারণত তার আগের বছরগুলোতে দিয়েছিল, এখন শুধুমাত্র দিচ্ছে তুলনামূলক বিশ্লেষণ। তো পার্থক্যটাকেই প্যারা আকারে সুন্দরভাবে বর্ণনা করলেই তুলনামূলক বিশ্লেষণ হয়ে যায়। মেরুদণ্ডী অমেরুদণ্ডের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু তোমার বেসিককে স্ট্রং করতে এটা খুবই দরকারি। সুতরাং আমি পড়তে না করব না, একবার দুইবার একটু রিভাইজ করে রেখো, অ্যাডমিশনের সময় এটা তোমার খুব কাজে লাগবে। বাট নিচের যে পয়েন্টটা দেখছো এখন আমি যেটা তোমাকে দেখাতে চাচ্ছি, এই মেরুদণ্ডী প্রাণীদের কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য সব শ্রেণীগুলোর মধ্যে। ভাটিব্রাটা শ্রেণীগুলো দেখো, প্রথমটা হচ্ছে মাছের শ্রেণী, তারপরে উভয়চর, অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, এভিস, ম্যামালিয়া। তাহলে এই শ্রেণীগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা একটু পড়ে রাখো। আবার বলি পার্থক্য আসবে মানে এটা পড়লেই তুমি বুঝতে পারবা যে কার কী ধরনের উন্নত অউন্নত বৈশিষ্ট্য আছে, যেটা পরীক্ষাতে তোমাকে হেল্প করবে খুব ভালো মার্কস পাওয়ার জন্য। আচ্ছা, এই অনেকগুলো পয়েন্ট আছে, 10টার মতো পয়েন্ট আছে, তুমি 10টা পয়েন্টই পড়ে রাখো, কয়েকবার রিভাইজ দিলেই তুমি অলরেডি বুঝে যাবা। তোমার মনে হতে পারে যে অনেক কঠিন, কিন্তু না, পুরো যা লেকচারটা দিলাম তার সামারি কিন্তু এই জায়গাটায় দেওয়া আছে। এই যে লাস্টের পয়েন্টটা খেয়াল করো, এইটার কথা আমি বলছিলাম যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এটা কিন্তু 3 মার্চের জন্য আসে, 2 মার্চের জন্য আসে, বিশ্লেষণও আসে। নানাভাবে এই 7-8টা লাইনকে সুন্দরভাবে বর্ণনা করা সম্ভব। তার মানে তুমি এটা যদি পড়ে দেখো তাহলে দেখবা যে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা নটোকর্ড বিলীন হয়ে যায়। নটোকর্ড থেকে কখনোই কশরুকা বা মেরুদণ্ড তৈরি হয় না, এই জন্য এরা কখনোই ভাটিব্রাটা হতে পারে না। বাট সকল ভাটিব্রাটাই এই ভ্রূণীয় অবস্থায় নটোকর্ড ছিল, এই জন্য তারা হচ্ছে কর্ডেট। আর পূর্ণাঙ্গ অবস্থায় তুমি জানছো যে এই পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ডটা কশরুকা বা মেরুদণ্ড দ্বারা রূপান্তরিত হয়েছে, তা সেই জন্য এদেরকে মেরুদণ্ডী বা ভাটিব্রাটা হিসাবে আখ্যায়িত করছো। সুতরাং খুব ইজি জিনিস, আমার মনে হয় এই লাস্টের পয়েন্টটা তুমি সুন্দর মতো করে পড়ে ফেলবা। মেরুদণ্ডী প্রাণীর এবং অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এই জায়গাটা জাস্ট একটু আলোচনা করে দিবা, কিন্তু মনে রাখো এই যে যেটা আমি মার্ক করে দিলাম ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং এদের বৈশিষ্ট্যগুলো একটু দিয়ে একটু সুন্দর করে আলোচনা করতে হবে। 4 মার্চের জন্য লিখলে যতটুকু লেখা দরকার শুরুটাই স্টার্টিংটা ওইভাবেই তোমাকে মোটামুটি আলোচনা করে দিতে হবে পরীক্ষার খাতায়, যাতে তুমি ভালো মতো আলোচনা করে দাও। আশা করছি এটা তুমি খুব সহজেই পারবা। এখন আমরা দেখব হচ্ছে পুরো যেটা পড়লাম সেটা এই শ্রেণীগুলোর আরেকটা বৈশিষ্ট্য এবং উদাহরণ, এইগুলো জাস্ট শর্টকাট ওয়েতে মনে রাখার জন্য। ভুলেও কখনো শুধু এইটাই হেল্প নিবা না, আগের ডিটেলটা পড়ে আসবা, তারপরে তুমি এটা পড়তে পারো, কিন্তু প্রথমে যেন এটা পড়ো না। এটা তোমাকে হেল্প করবে এই শ্রেণীগুলো সুন্দর মতো বুঝতে। মিক্সিনি, পেট্রোমাইজন্টিডা, এই দুইটা হচ্ছে চোয়ালবিহীন মাছের শ্রেণী। কন্ডিকথিস, অ্যাক্টিনোপিটোরাইজি এবং সার্কোপটেরেজি, এই তিনটা হচ্ছে চোয়ালযুক্ত মাছের শ্রেণী। এরপরে আছে অ্যাম্ফিবিয়া, রেপটালিয়া, এভিস এবং ম্যামালিয়া। এই শ্রেণীগুলো সম্পর্কেও তোমাকে ডিটেল বর্ণনা করা হয়েছে, যেগুলো তুমি অলরেডি জানো। তুমি দেখতে পাচ্ছ পরে বৈশিষ্ট্য দেওয়া আছে এবং তারপরে 3টা করে উদাহরণ দেওয়া আছে, তুমি 3টা বা 2টা করে উদাহরণ সায়েন্টিফিক নেম সহ, কমন নেম মনে থাকে অনেক সময় বাট সায়েন্টিফিক নেমটা ভুলে যাও, এই জন্য তুমি ইচ্ছা করলে ওই জায়গাটা একটু পড়ে ফেলতে পারো। তাহলে এই ছিল এই পেজটাই পুরোটা সামারি আছে, এই পেজ পর্যন্তই ছিল আমাদের ফাইলাম, মেজর ফাইলামের পরিচিতি। আজকে মেজর ফাইলামের মধ্যে এই ভাটিব্রাটা নিয়ে তোমাকে বর্ণনা দিলাম ডিটেল, এবং কর্ডাটা ফাইলাম, ভাটিব্রাটা সাব ফাইলাম নিয়ে বর্ণনা দিলাম। বাসাতে সুন্দর করে পড়ে ফেলবা। আর তোমার যদি কোনো কোশ্চিন থাকে, সব থেকে গুরুত্বপূর্ণ, প্রচুর কোশ্চিন আমি এক্সপেক্ট করি। আমি লাস্ট ক্লাসে বোধহয় 30টা না 15-20টার মতো স্টুডেন্টকে অ্যান্সার দিয়েছি, কিছু কিছু অ্যান্সার আবার লেকচারে পেয়ে যাবা। কোশ্চিন করো কমেন্টস বক্সে, শেয়ার করো বন্ধুদের, এবং আশা করছি মজা পেয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, কথা হবে আবার নেক্সট ক্লাসে।